হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি পরিবর্তী প্রবাহ অধ্যায়ের পার্ট নাম্বার 4। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এসির যে রাশিমালা শিখেছিলাম, অর্থাৎ আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে এসি প্রবাহ এবং আমাদের এসি তড়িৎচালক বল এদের যে রাশিমালাগুলো নির্ণয় করেছিলাম সেগুলো ব্যবহার করে নিয়ে ফার্দার কিছু জিনিস আলোচনা করব, যেগুলো কিনা তোমাদের এই পরিবর্তী প্রবাহ অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয়। তাহলে এই বিষয়গুলো কি কি এবং এগুলো আমরা কিভাবে কোথায় ইউজ করছি সেগুলো জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, আমরা আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে কি পড়েছিলাম, সেখানে আমরা এই যে এসি হচ্ছে তার তড়িৎচালক বল এবং এসি প্রবাহ এদের রাশিমালা কত হয় সেটা নির্ণয় করেছিলাম। আমাদের যে এসি তড়িৎচালক বল সেটা কত এসেছিল, ভি ইকুয়াল টু এসেছিল ভি নট সাইন ওমেগা টি, তাই তো? যেখানে ভি কি, ভি হচ্ছে আমাদের এসি তড়িৎচালক বল, ভি নট হচ্ছে তার সর্বোচ্চ মান এবং সাইন ওমেগা টি সেটা তো আমরা দেখতে পাচ্ছি একটি সাইন অপেক্ষক। এবং আমাদের যে কারেন্ট আই এসেছিল সেটা কত এসেছিল, আই নট সাইন ওমেগা টি, তাই তো? এদের মধ্যে আমাদের যে ভি নট ছিল, ভি নটের ভ্যালু কত ছিল, ভি নটের ভ্যালু ছিল বি এ এন ওমেগা, তাই তো? তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা এগুলোকে রিলেট করতে পারছো, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে নেবে। কারণ আমাদের যে এই উৎপন্ন এসি তার তড়িৎচালক বল এবং সেই জন্য কারেন্ট এগুলো কত হচ্ছে তাদের রাশিমালা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এর ওপর বেস করে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটি পড়ব। তাহলে আমাদের ভি নটের ভ্যালু কত ছিল, বি এ এন ওমেগা, এবং আমাদের যে আই নটের ভ্যালু কত, সেটা হচ্ছে ভি নট বাই আর, যেখানে আর কি, আর হচ্ছে আমাদের এই পরিবাহী কুণ্ডলীর রোধ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যে ভি নট সেটার ভ্যালু ইকুয়াল টু কত আসছে, ভি নটের ভ্যালু আসছে হচ্ছে বি এ এন ওমেগা। তাহলে এই যে ভি নট সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে এসি তার জন্য উৎপন্ন তড়িৎচালক বল। তাহলে আমাদের উৎপন্ন তড়িৎচালক বলের মান যত বৃদ্ধি পাবে, দেখো এখান থেকে আমরা কি বলতে পারছি, যেহেতু কুণ্ডলীর রোধটি ফিক্স থাকবে তাহলে আমাদের তড়িৎচালক বলের মান বেশি হলে আমাদের এই এসি প্রবাহ সেটাও বেশি হবে। তাহলে এই যে বিষয়টি মানে আমাদের উৎপন্ন তড়িৎচালক বল সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, তাহলে সেটা কি, সেটা আমরা এই রাশিমালাটির থেকেই বলতে পারবো। এখানে আমরা ভি নট অর্থাৎ আমাদের যে উৎপন্ন তড়িৎচালক বল তার সর্বোচ্চ মান, সেখানে কি দেখতে পাচ্ছি, ভি নট ইকুয়াল টু কত, বি। বি কি, বি ছিল আমাদের যে এই ক্ষেত্র চুম্বক, সেই ক্ষেত্র চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মান, তাই তো? অর্থাৎ আমাদের যে ক্ষেত্র চুম্বক ছিল সেটাকে যত আমরা বেশি শক্তিশালী করব তার চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, বৃদ্ধি পাবে, এবং সেই ক্ষেত্রে আমাদের উৎপন্ন তড়িৎচালক বলের মানও বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি কি করে আমরা উৎপন্ন তড়িৎচালক বলের মান বৃদ্ধি করব, আমরা আমাদের যে ক্ষেত্র চুম্বক সেগুলোর মান যত বেশি করব তত কি হবে, আমাদের এই ক্ষেত্রে উৎপন্ন তড়িৎচালক বলের মান বৃদ্ধি পাবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এ কি ছিল, এ ছিল হচ্ছে আমাদের যে আর্মেচার তার ক্ষেত্রফল। অর্থাৎ আর্মেচারের ক্ষেত্রফল আমরা যত বেশি পরিমাণ বৃদ্ধি করব সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের উৎপন্ন তড়িৎচালক বলের মান বৃদ্ধি পাবে। তার কারণ কি, দেখো আমরা যত আর্মেচারের ক্ষেত্রফল বৃদ্ধি করব সেই ক্ষেত্রে ফ্লাক্সের পরিমাণ কি হবে, তত বাড়বে, এবং ফ্লাক্সের পরিবর্তনের হার সেটা থেকেই তো আমরা এই উৎপন্ন তড়িৎচালক বল পাই, তাই তো? নেক্সট কি, নেক্সট হচ্ছে এন কি ছিল, আমাদের এই আর্মেচারের পাক সংখ্যা। এবার পাক সংখ্যা আমরা যত বেশি ইনক্রিজ করব তত কি হবে, তত আমাদের এই উৎপন্ন তড়িৎচালক বলের মান বৃদ্ধি পাবে। এবং ওমেগা কি, ওমেগা হচ্ছে যে আমাদের যে এই আর্মেচার তাকে আমরা কত কৌণিক বেগে ঘোরাচ্ছি। এবার আর্মেচারটিকে আমরা যত বেশি বেগে ঘোরাবো তত কি হবে, আমাদের ফ্লাক্সের পরিবর্তনের হার বৃদ্ধি পাবে। কারণ আমাদের যে ফ্যারাডের সূত্র থেকে আমরা কি জানি, ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। এবার টি আমাদের এই যে ফ্লাক্স সেটা সময়ের রেসপেক্টে কতখানি চেঞ্জ হচ্ছে সেটা আমাদের কি বোঝাচ্ছে, সেটা আমাদের এই যে উৎপন্ন তড়িৎচালক বল সেটাকে ডিপেন্ড করে, তাই তো? তাহলে আমাদের যদি ওমেগা অর্থাৎ আমাদের এই ঘূর্ণনের বেগ যত বৃদ্ধি পাবে, তাহলে দেখো ঘূর্ণন যত বৃদ্ধি পাবে তত কি হবে, আমাদের কম সময়ে বেশি ঘুরবে, অর্থাৎ কম সময়ে বেশিবার ঘুরতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ফ্লাক্সের চেঞ্জ সেটা কি হবে, কম সময়ে বেশি ফ্লাক্সের চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের ডিফাই ডিটির মান বেশি হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে উৎপন্ন তড়িৎচালক বলের মান বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে আমাদের যে উৎপন্ন তড়িৎচালক বল হচ্ছে তার সর্বোচ্চ মান সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, এবার আমরা যে বিষয়টি সম্পর্কে এখানে শিখব সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং পর্যায়কাল বা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে শুরুতে ধরো আমরা বলছি, শুরুতে আমরা টাইম পিরিয়ড সম্পর্কে দেখি, টাইম পিরিয়ড বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পর্যায়কাল। এবার এই টাইম পিরিয়ড বিষয়টি কি, দেখো আমাদের যে এই এসি তড়িৎচালক বল এবং এসি প্রবাহ আসলো, সাপোজ আমরা তড়িৎচালক বলের কথাই বলছি, সেটা কত, ভি ইকুয়াল টু ভি নট
সাইন ওমেগা টি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ভি নট তো হয়ে যাচ্ছে আমাদের সর্বোচ্চ মান, কিন্তু সাইন ওমেগা টি সেটা কি? সেটা তো আমাদের একটি সাইন অপেক্ষক, তার ক্ষেত্রে আমরা তরঙ্গরূপ কীরকম পাই সেটা আমরা জানি, এইরকম তরঙ্গরূপ পাই, তাই তো? তাহলে এর ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে কি হচ্ছে, একটি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এই যে তরঙ্গরূপটি সেটা অনুযায়ী আমাদের এসিও ভ্যারি করবে, কখনো এসির মান 0, কখনো এসির মান পজিটিভ দিকে সর্বোচ্চ, কখনো এসির মান নেগেটিভ দিকে সর্বোচ্চ, এবং কখনো আবার এসির মান 0। তাহলে এই যে আমাদের পুরো সাইকেলটি কমপ্লিট হচ্ছে, ধরুন এটাকে আমরা 1 আর এটাকে 2 বিন্দু বলছি, তাহলে এর মধ্যে কি একটি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হচ্ছে। আর এই পূর্ণ তরঙ্গ কখন কমপ্লিট হবে? দেখো আমাদের যে এসি উৎপন্ন হলো সেটা কার জন্য উৎপন্ন হচ্ছিল? আমাদের যে আর্মেচারটি ঘুরছিল। তাহলে এটা আমরা কি বলতে পারি, একটি পূর্ণ তরঙ্গ যতক্ষণে কমপ্লিট হবে ততক্ষণে আমাদের আর্মেচারটি একবার ঘুরবে। তাহলে এই যে আর্মেচারটি একবার ঘুরছে, যার জন্য কিনা আমাদের এই এসির একটি কমপ্লিট সাইকেল তৈরি হচ্ছে, সেটাতে তো একটি পার্টিকুলার সময় লাগবে। তাহলে সেই যে সময় সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল কি? আমাদের উৎপন্ন এসির একটি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হতে বা একটি পূর্ণ পর্যায়কাল কমপ্লিট হতে, বা আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে আমাদের যে এই এসি সেটা কার জন্য তৈরি হচ্ছে? আর্মেচারের ঘূর্ণনের জন্য। তাহলে আর্মেচারের একটি পূর্ণ ঘূর্ণনের জন্য যতখানি আমাদের সময় প্রয়োজন হবে, সেই সময়টিকেই আমরা কি বলবো, সেই সময়টিকে আমরা বলবো টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডের একক কত হয়ে যাবে? টাইম পিরিয়ডের একক হয়ে যাবে আমাদের সেকেন্ড। ওকে, এবং আমরা টাইম পিরিয়ডকে কী দিয়ে ডিনোট করি? টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। অর্থাৎ আমাদের যে এখান থেকে এতখানি একটি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হলো, তার জন্য কত সময় লেগেছে? তার জন্য আমাদের টি সেকেন্ড সময় লাগবে। ওকে, তাহলে এটা কি? এটা হয়ে গেল আমাদের টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এবার এই যে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, এবং এবার আমরা শিখবো ফ্রিকোয়েন্সি, তার উপর বেস করে কিন্তু আমরা কি করব, আমাদের যে এই উৎপন্ন এসি হচ্ছে না, যে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এর যে কার্ভটি অর্থাৎ এর যে তরঙ্গ রূপটি সেটা আমরা ড্র করব খুব ভালো করে। ওকে, তাহলে এবার দেখো আমাদের কি হচ্ছে, পর্যায়কাল কত লাগলো? টি সেকেন্ড। এবার একটি বিষয় মনে করো, আমাদের যে আর্মেচারটি কত কৌণিক বেগে ঘুরছিল? সে ঘুরছিল ওমেগা কৌণিক বেগে, তাই তো? এবার আর্মেচারটি যখন একটি পূর্ণ পাক ঘুরবে, সে কতখানি কৌণিক দূরত্ব অতিক্রম করবে? সে 2π কৌণিক ডিস্টেন্স অতিক্রম করবে, কারণ একটি পূর্ণ পাকে কতখানি কোণ তৈরি হয়? 2π, অর্থাৎ সে কি 2π কৌণিক সরণ হবে তার, তাই তো? এবং কত বেগে হচ্ছে? সেটা হচ্ছে ওমেগা কৌণিক বেগে। তাহলে আমাদের যে টাইম পিরিয়ড টি সেটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি? সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি 2π বাই ওমেগা, তাই তো? তাহলে আমাদের যে টাইম পিরিয়ড আসছে সেটা কত আসছে? 2π বাই ওমেগা। অর্থাৎ দেখো আমাদের যে এই ঘূর্ণনের বেগ যত বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আমাদের যে পর্যায়কাল সেটার মান কিন্তু হ্রাস পাবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কিভাবে ড্র করছি আমাদের এই কার্ভটি, যে এটা তো আমরা নর্মালি সাইনের কার্ভ ড্র করেছি, কিন্তু দেখো আমাদের সাইনের সাথে কে গুণ হয়ে আছে? আমাদের যে এই উৎপন্ন তড়িৎচালক বল তার সর্বোচ্চ মান, বা একই রকম আমাদের যে কারেন্ট আই ইকুয়াল টু দ্য আই নট সাইন ওমেগা টি, তাই না? তাহলে এটাও কি হবে? এটাও আমাদের এই সাইনের সাথে সাথে ভ্যারি করবে। তাহলে সেটা কি করে ভ্যারি করছে, অর্থাৎ তার তরঙ্গরূপটি এক্স্যাক্টলি কি হবে, সেটা চলো একবার আমরা ড্র করার চেষ্টা করি। তাহলে এটা যদি এখানে আমরা ড্র করি, তাহলে কি আসবে? দেখো যে আমরা এখানে কিসের কার্ভ ড্র করছি? আমরা এখানে কার্ভ ড্র করছি হলো, এটা হলো আমাদের ভি, অর্থাৎ আমাদের উৎপন্ন তড়িৎচালক বল, এবং এটা হচ্ছে আমাদের সময় অক্ষ টি। ওকে, আর তাহলে এবার ধরো আমরা এখানে কার্ভটি ড্র করলাম, এই হচ্ছে আমাদের সাইনের কার্ভ আছে, তাহলে এইভাবেই হবে, তাই তো? তাহলে এই যে আমাদের মানটি সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভি নট, কারণ আমাদের যে এই এসি উৎপন্ন হয়েছে তার সর্বোচ্চ মান কত হবে? সেটা হবে ভি নট। এবং সাইনের মান কত জানি আমরা? জানি যে সাইন থিটা তার মান হয় হচ্ছে -1 থেকে +1 মধ্যে, তাই তো? তাহলে যখন সাইন থিটার মান সর্বোচ্চ হবে, যেটা কিনা এখানে, তখন আমাদের যে এই উৎপন্ন এসি সেটার মান কত পাবো? আমরা ভি ইকুয়াল টু ভি নট ইন্টু 1, মানে হচ্ছে ভি নট পাবো, অর্থাৎ এই পয়েন্টটিতে হবে। একই রকমভাবে যখন সাইন থিটার মান সর্বনিম্ন হবে, অর্থাৎ -1, তখন আমরা কি? তখন আমরা এই পয়েন্টটি পাবো, এবং এটা কত হবে? ভি নট, তাই তো? এবার দেখো আমাদের যে এই পয়েন্টগুলো তো আমরা সময় অক্ষের মধ্যে পাচ্ছি, তাই না? তাহলে এই সময়গুলো কত আমরা একবার বের করার চেষ্টা করি। এটা কত? এটা হচ্ছে আমাদের একদম 0 আছে। এখানে আমাদের কি? এখানে আমাদের যে এই ভি সেটা হচ্ছে 0, কারণ আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের সময় অক্ষের উপর অবস্থিত। তাহলে সাইনের মান যখন 0 হবে, দেখো ভি নট তো একটি ধ্রুবক, তাই না? কারণ এটা কি? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এসের। তাহলে সাইনের মান কখন 0 হবে? যদি আমাদের ওমেগা টি 0 হয়। এবার ওমেগা টি 0 হতে পারবে সেটা কখন? ধরো আমরা টি এর মান সেটা কি বললাম? সেটা বললাম 0। তাহলে সেই ক্ষেত্রে ওমেগা টি কত আসবে? 0। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সাইন ওমেগা টি সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই পয়েন্টটি কত? এটা হচ্ছে আমাদের 0 সময়। ওকে, একই রকমভাবে এই যে এই পয়েন্টটি, এটা কি? এটা আমরা দেখতে পাচ্ছি সাইনের সর্বোচ্চ মান, তাই তো? তাহলে সাইনের সর্বোচ্চ মান কখন হয়? যখন আমাদের থিটার মান হয় হচ্ছে π/2, তখন আমরা কি জানি? তখন আমরা সাইন থিটা হয়
1 অর্থাৎ সর্বোচ্চ মান। এবার দেখো তাহলে কত টাইম হলে আমাদের যে এই ওমেগা টি, কারণ সাইনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওমেগা টি আছে, তাহলে কত টাইমে ওমেগা টি এর মান কি হবে আমাদের π/2 এর সাথে সমান আসবে। তাহলে দেখো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু π/2, তাই তো। কিন্তু আমাদের যে টাইম পিরিয়ড, আমরা এটাকে টাইম পিরিয়ডের রেসপেক্টে বোঝাতে যাচ্ছি যে আমাদের টোটাল এখান থেকে এতখানি কমপ্লিট হতে তো একটি পূর্ণ পর্যায়কাল অর্থাৎ টি সময় প্রয়োজন হয়। তাহলে কত সময়ে মানে টি এর কত অংশ সময় নিলে আমরা কি পাবো, আমরা ওমেগা টি সেটা ইকুয়াল টু π/2 পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা এক কাজ করি যে আমরা টি ইকুয়াল টু মানে টাইম ইকুয়াল টু যদি আমরা বলি টি বাই মানে ক্যাপিটাল টি বাই 4, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে আমাদের যে ওমেগা টি সেটা ইকুয়াল টু কত আসবে, ওমেগা ইন্টু টি বাই 4, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওমেগা টি বাই 4। এবার দেখো এখানে আমরা কি জানি, টি ইকুয়াল টু 2π বাই ওমেগা, তাহলে আমরা ওমেগা টি ইকুয়াল টু কত লিখতে পারি, 2π। তাহলে এখানে ওমেগা টি এর জায়গায় আমরা যখন 2π রাখবো, এখানে আসবে 2π বাই 4, তাহলে এটা কত হয়ে যাবে π/2। অর্থাৎ আমাদের যখন টাইম অর্থাৎ সময়ের মান সেটা কি হচ্ছে, সেটা t/4 এর সাথে সমান হচ্ছে, তখন কিন্তু আমরা সর্বোচ্চ মান পাচ্ছি। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের t/4 সেকেন্ড। একই রকমভাবে তাহলে এটা কত হবে, দেখো এটা হয়ে যাবে আমাদের t/2, কারণ আমরা জানি এখানে পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয়, তাহলে এখানে যদি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয় তার মানে এখানে যেহেতু অর্ধ তরঙ্গ হয়ে আছে, এটা কত হয়ে যাবে, অর্ধেক সময়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের t/2। এটা কি, এটা হচ্ছে আমাদের টি টাইম অর্থাৎ আমাদের একটি পূর্ণ পর্যায়কাল, কারণ পূর্ণ পর্যায়কালেই আমাদের কি হচ্ছে, একটি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হবে। আর এই যে এই পয়েন্টটি, এটা কত, এটা হচ্ছে আমাদের 3t/4। ওকে, তাহলে এইভাবে করে আমরা টাইমগুলোকে মেনশন করছি। আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের একটি এসির ক্ষেত্রে পূর্ণ সাইকেল। সেখানে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা কোথায় কোথায় এসির সর্বোচ্চ মান পাচ্ছি, এসির সর্বোচ্চ মান পাচ্ছি আমরা t/4 সময় অর্থাৎ পর্যায়কালের 1/4 সময়ে আমরা কি পাচ্ছি, এসির পজিটিভ দিকে সর্বোচ্চ মান, এবং নেগেটিভ দিকে সর্বোচ্চ মান কখন পাচ্ছি, যখন 3t/4 সময়। এবং আমরা কখন কখন জিরো পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জিরো ইন্টারভ্যালে, যখন আমাদের এই যে আমাদের আর্মেচারটি সেটা ঘোরা শুরুই করেনি, তখন কি, তখন আমাদের এসি উৎপন্ন হয়নি, তাহলে তখন জিরো ছিল। t/2 অর্থাৎ যখন আমাদের দেখো, যখন আমাদের একবার অর্ধেক ঘুরে গেছে তখন আমাদের কি, তখন হচ্ছে আমাদের এই এসির মান জিরো। এবং আবার যখন অর্ধেক ঘুরলো মানে একটা দিক থেকে যখন আরেক দিকে ঘোরা, মানে একদিক থেকে যখন অন্যদিকে একবার কমপ্লিট রোটেশন কমপ্লিট হবে, তখন কি হবে, যে আমাদের যে এসির দিকটি তখন পাল্টে যাবে, তখনও আবার মাঝখানে একবার জিরো আসবে। তাহলে আমাদের কোথায় কোথায় জিরো হচ্ছে, 0, t/2 এবং টিতে। তাহলে এই যে আমরা গ্রাফটি ড্র করলাম যে আমাদের এসির ক্ষেত্রে তরঙ্গরূপ কীরকম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে এই অক্ষটি নিয়েছি, এটা কি নিয়েছি আমরা, টাইম অক্ষ, তাই তো। আর এটা আমরা ভোল্টেজের জন্য ড্র করলাম। তাহলে আমাদের যে কারেন্ট কি হয়, কারেন্ট তো হয় ভোল্টেজ বাই রোধ, তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের যে গ্রাফটি সেটাও কিন্তু সেম একদম দেখতে হবে। কিন্তু আমরা যদি ধরো এই যে আমাদের টাইম অক্ষটি আছে, সেটাকে টাইম অক্ষ না দেখিয়ে আমরা কি দেখছি, যে আমাদের তো ওমেগা টি এর সাথে ভ্যারি করছে, তাই না। ওমেগা টি কি হয়, আমরা জানি ওমেগা টি একটি কোণ হয়। তাহলে এটাকে যদি আমরা একটি কোণের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাইতাম তাহলে কীরকম হতো, তাহলে চলো সেটা একবার আমরা ড্র করি, ঠিক আছে। তাহলে আমি এই বিষয়গুলো মুছে দিচ্ছি। তাহলে ধরে নাও আমাদের এই কার্ভটি থাক, আমি এই পাশে ড্র করছি। এইদিকে আমরা কি লিখেছিলাম, আই হোপ যে তোমাদের মনে আছে সবার, যে টি ইকুয়াল টু 2π/ওমেগা, তাই তো। যে আমাদের টাইম পিরিয়ড বা পর্যায়কাল সেটা কি হবে, 2π/ওমেগা। তাহলে আমরা এই কার্ভটিকেই আবার ড্র করব, কিন্তু এবার আমরা কি নিচ্ছি, সময় অক্ষ না নিয়ে আমরা এই অক্ষটিকে নিচ্ছি কি, কোণ অক্ষ। ওমেগাটি কি হবে, পার্টিকুলার একটি কোণ বোঝাবে। আর এইদিকে তো আমাদের সবসময় কি থাকবে, এইদিকে আমরা এসি ভোল্টেজটিকেই বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্টে আমরা কার্ভটি ড্র করে দিই। দেখো কার্ভটি দেখতে কি কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু সাইন কার্ভই দেখতে হবে, তাই না। তাহলে আমরা ফার্স্টে সাইন কার্ভটি ড্র করে দিচ্ছি। তাহলে সাপোজ ধরো আমাদের এই যে সাইন কার্ভটি ড্র করে দিলাম, আমরা একটি কমপ্লিট সাইকেলই এখানে দেখাচ্ছি। এই মানটি কি হয়ে যাবে, এটা আমরা এতক্ষণে বুঝে গেছি, এটা আমাদের যে এসির সর্বোচ্চ মান সেটা কি আসবে v0, এবং এটা কি আসবে, এটাও আসবে সর্বোচ্চ মান, কিন্তু সেটা নেগেটিভ ডিরেকশনে, তাই তো। কারণ আমরা কি জানি, এসি সবসময় দিক পরিবর্তন হয়ে থাকবে, কখনো পজিটিভ দিকে কখনো নেগেটিভ দিকে। এবার এই যে আমাদের টাইমগুলো, সেটা তো আমরা যখন টাইম অ্যাক্সিস দেখেছিলাম তখন এটা ছিল 0 টাইম, এটা ছিল t/4, এটা ছিল t/2, এটা ছিল আমাদের 3t/4, এটা ছিল t। এবার এটাকে যদি আমরা কোণের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে আমরা কোণের ভ্যালুগুলো লিখবো। তাহলে এখানে আমাদের এই মানগুলো কত চলে আসবে সেটা আমরা চলো একবার লিখছি। ওকে, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটিতে কি, এই পয়েন্টটিতে তো কোণ 0, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি অরিজিন, তাই তো। তারপর এখানে আমাদের কি হচ্ছে, এসির সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে। এসির সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে, যখন ওমেগা টি এর ভ্যালু কি হবে, 90 ডিগ্রির সাথে সমান। তাহলে এটা কি আসবে, এটা আসবে আমাদের π/2। ওকে, একই রকমভাবে জিরো কখন হবে, দেখো জিরো হবে যখন আমাদের ওমেগা টি সেটা কি হয়ে যাবে, সেটার ভ্যালু পাই এর সাথে সমান আসবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের পাই। তারপর কি,
এটা কখন আসবে? এটা আসবে যখন আমাদের এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের নেক্সট সাইকেল, মানে আমাদের 270 ডিগ্রিতে গিয়ে আবার কি হবে, 270 ডিগ্রিতে গিয়ে আবার নেগেটিভ ডিরেকশনে জিরো হবে, নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি 3π/2, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2π, তাই তো। আর আমরা কি জানি যে আমাদের যখন একটি কমপ্লিট সাইকেল পূর্ণ হবে তখন কি সে 2π যে কোণ সেটা দিয়ে ঘুরবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা কোণ, মানে এই যে এই অ্যাক্সিসটি, এটাকে যদি আমরা ওমেগা টি অ্যাক্সিস নিই তাহলে এগুলো কি হয়ে যাবে এরকম। তাহলে দেখো এগুলো কিন্তু বেসিক্যালি সেমই আসছে, কারণ এই পয়েন্টে দেখো t/4 আমাদের কতখানি কোণ সে ট্রাভেল করে, সে π/2 ট্রাভেল করে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই দুটো তরঙ্গ রূপকে মনে রাখতে পারি। এগুলো আমরা কাদের জন্য ড্র করলাম, ড্র করেছি আমরা ভোল্টেজের জন্য। সিমিলারলি কারেন্টের জন্যও সেম হবে। যদি আমরা এটাকে কারেন্ট বলতাম, সাপোজ ধরো এটাকে যদি আমি চেঞ্জ করে দিই যে এটা যদি আমাদের কারেন্ট হয়ে যায়, তাহলে এটা তখন আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের I0, আর এটা হয়ে যাবে আমাদের -I0, যেখানে I0 এর ভ্যালু কত, I0 এর ভ্যালু হচ্ছে আমাদের V0/R এর সাথে সমান। ওকে, তাহলে এইভাবে করে আমরা এই তরঙ্গরূপগুলো ড্র করতে পারি। তাহলে এবার দেখো এই তরঙ্গরূপগুলো তো আমরা ড্র করে নিলাম, এবং এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে পর্যায়কাল কি হয়। এবার আমরা এই পর্যায়কালের সঙ্গে জড়িত আরেকটি বিষয় সম্পর্কে শিখবো। তাহলে আই হোপ যে তোমরা এগুলো লিখে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা আরেকটি বিষয় সম্পর্কে শিখব। কি বিষয় সম্পর্কে আমরা এখানে শিখব, এখানে আমরা শিখব ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ওকে, তাহলে এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এই বিষয়টি কি, তাহলে এবার আমরা শিখছি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কি, দেখো আমাদের যে একটি পূর্ণ তরঙ্গ, এই আমাদের একটি পূর্ণ তরঙ্গ এখান থেকে এতখানি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি একটি পূর্ণ তরঙ্গ, তাই তো। এটা কমপ্লিট হতে আমাদের কতখানি সময় লেগেছে, সময় লেগেছে t, অর্থাৎ একটি পর্যায়কালের সাথে সমান। এবার সাপোজ আমরা বললাম যে আচ্ছা একটি পূর্ণ তরঙ্গ তৈরি হতে তো t সেকেন্ড সময় লাগে, আমাদের 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয়, তাহলে সেই যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হচ্ছে সেটাকেই আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে কোনো একটি এসির জন্য বা কোনো একটি অল্টারনেটিং কারেন্টের যে অল্টারনেটিং প্রবাহ পাচ্ছি আমরা, বা তার যে ভোল্টেজ, সেই ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হচ্ছে, বা আমরা কি বলতে পারি যে 1 সেকেন্ডে আর্মেচারটি কতবার পূর্ণ রোটেশন কমপ্লিট করছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তাহলে এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট সাইকেলস ইন 1 সেকেন্ড। তাহলে দেখো আমাদের যে টি সময়ে কতগুলো তৈরি হয় আমাদের কম্পাঙ্ক, মানে আমাদের কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হয়, একটি। তাহলে আমাদের 1 সেকেন্ড সময়ে কতগুলো তৈরি হবে, 1/tt। তাহলে এই যে 1/t, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি আর পর্যায়কাল তাদের মধ্যে সম্পর্ক কি, F = হলো 1/t। এবার দেখো t = আবার আমরা কত পেয়েছিলাম, t = আমরা পেয়েছিলাম 2π/ω, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফ্রিকোয়েন্সি সেটা ইকুয়াল টু কত চলে আসবে, ω/2π। ওকে, তাহলে এখান থেকে আমরা আরেকটি বিষয় বের করতে পারি, এই যে আমাদের ওমেগা কি, ওমেগা ছিল আমাদের আর্মেচারের কৌণিক বেগ। তাহলে আর্মেচারের যে কৌণিক বেগ সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে 2πf, যেখানে f কি, f হচ্ছে আমাদের এই যে উৎপন্ন এসি তার কম্পাঙ্ক। ওকে, তাহলে এই বিষয়টি আমরা বুঝলাম। আচ্ছা, আমাদের ফ্রিকোয়েন্সির একক কি হবে, দেখো ফ্রিকোয়েন্সি f = কত আসলো, 1/t, অর্থাৎ t এর একক কি, t এর একক তো সেকেন্ড। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির যে ইউনিট আসবে সেটা কি আসবে, সেটা আসবে পার সেকেন্ড, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হার্টজ, তাই তো। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যে বাড়িতে যেই সাপ্লাইগুলো দেওয়া হয় সেখানে আমাদের কত হার্টজের সাপ্লাই আসে, দেখো আমাদের ইন্ডিয়াতে যে আমাদের হাউস হোল্ড সাপ্লাই আসে সেটা আমাদের কত হার্টজের, কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই আসে, সেটা আসে আমাদের 50 হার্টজ সাপ্লাই। কিন্তু এটাই যদি আমরা ইউএসএতে চলে যাই তাহলে সেখানে আমাদের কত হার্টজের সাপ্লাই আসে, সেখানে আসে আমাদের 60 হার্টজের সাপ্লাই। তাহলে এই দুটো বিষয় কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এতখানি পড়ছি। আই হোপ যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলে। যদি এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের যে পরবর্তী পার্টগুলো সেখানে আমরা এসির গড় ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ এইসব নিয়ে আলোচনা করব। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।